ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর একেবারে তড়িঘড়ি করে সংসদ সদস্যদের যে শপথ, তারপর সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব গঠন, দায়িত্ব পালন, মানে দায়িত্ব গঠন বললাম কি কারণে এটা একটু পরে বলছি। দায়িত্ব পালন, ছুটির দিনে অফিস করা, মানে সবকিছুতেই একটা ম্যাজিক্যাল কর্মকাণ্ড চলছে। আমাদের অতীত অভিজ্ঞতা হলো যে যখন প্রথার বাইরে গিয়ে কেউ কিছু করার চেষ্টা করেন এবং সেটা যদি মানুষকে আকৃষ্ট করার জন্য, মানে খুব একেবারে দ্রুত মানুষ যেন হাতে তালি দেয়, প্রশংসা করে, এই কাজগুলো যখন কোনো রাজকর্মকর্তা করেন তখন তার শেষ পর্যন্ত সফলতা আসে না। এটাই বাস্তবতা। এখন ধরুন বর্তমান সরকার যে কাজগুলো করছেন, আমার কাছে, আমি শুধু ইন ডিটেলস বললাম না, আমার কাছে মনে হচ্ছে জনাব তারেক রহমান সাহেব এবং তার যারা লোকজন রয়েছেন তারা খুব দ্রুত মানুষের যাকে বলা হয় দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, এবং বিএনপির যে সকল কর্তা ব্যক্তি যারা আছেন তারা মন্ত্রী, এমপি এবং প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড এগুলো নিয়ে সামাজিক মাধ্যমে যতটা সরব, এতটা সরব বাংলাদেশ নয়, আশেপাশের দেশেও দেখা যাচ্ছে না। মূলত এটা একটা ফেসবুকের সরকারে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী কোথায় গেলেন, মন্ত্রীরা কি করলেন, সবকিছুই বিএনপির যে ফেসবুক পেজ আছে সেখানে আপডেট দিতে হবে, আপলোড করতে হবে এবং লোকজনকে জানাতে হবে। আর এর নিচে যে কমেন্টগুলো পড়ছে সেই কমেন্টগুলোতে, ইতিবাচক যে কমেন্টগুলো পড়ছে সেইগুলো নিয়ে আনন্দ এবং ফুর্তি করতে হবে এবং বলতে হবে যে অনেক ভালো আছি। মন্ত্রীরা নিজ নিজ ফেসবুক থেকে প্রায় প্রতিদিন 4-5টা করে স্ট্যাটাস দিচ্ছেন। স্বয়ং তারেক রহমান সাহেবের যে ভেরিফাইড ফ্যান পেজ রয়েছে সেখান থেকে আসছে, তারপর বিএনপির মিডিয়া সেল আছে সেখান থেকে আসছে, বিএনপি দলীয় যে ফোরাম আছে সেখান থেকে এই ভিডিওগুলো আসছে। ফলে বুঝতে পারছেন যে প্রতিটা মুহূর্তে ফেসবুকে সয়লাভ হয়ে যাচ্ছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সরকার, মানে বিএনপি সরকার, ইলিয়াস হুসাইন যাকে সবাই ইল্লু ডাকে, আর পিনাকি যাকে সবাই পিঙ্কু ডাকে, তো ইলিয়াস এবং পিঙ্কু মানে ইল্লু এবং পিঙ্কু, এরা যেভাবে ফেসবুক সেলিব্রিটি, এখন এদের সঙ্গে পাল্লা দিয়ে বিএনপিকেও ফেসবুক সেলিব্রিটি হতে হবে, এরকম একটা তোড়জোড় ভাবসাব চলছে। এনিওয়ে, বড় দল, বড় চিন্তা, বড় মানুষ, সেই ব্যাপারে কোনো বক্তব্য নেই। কিন্তু আমরা যারা সাধারণ আমজনতা প্রথম দিকে গত 18 মাস পূর্বে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এলো, ঠিক সেই সময়টাতে এরকম ফেসবুক কেন্দ্রিক কর্মকাণ্ড দেখতে পেলাম। স্বয়ং গভর্নমেন্ট অফ বাংলাদেশ, তারপরে প্রধান উপদেষ্টার মানে ফ্যান, মানে ভেরিফাইড ফ্যান পেজ, এরপর অন্যান্য কর্মকর্তা যারা আছেন, তারপর উনি কিছু লোককে নিয়েছিলেন যারা সাংবাদিকদের মধ্যে থেকে, তারা সবাই বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুণকীর্তন, সরকারের গুণকীর্তন, এগুলো বলার পাশাপাশি এনসিপি এবং জামাত যারা ওই সময়টিতে সামাজিক মাধ্যমে মারাত্মকভাবে যাকে বলা হয় প্রভাবশালী ছিলেন, তো তারা সবাই এক একটা স্ট্যাটাস দিত, লক্ষ লক্ষ, সেই মানে যাকে বলে তাসনিম জারারটা বেশি হয় না আহমদুল্লোরটা বেশি হয়, আহমদুল্লোরটা বেশি হয় না আজাহারিরটা বেশি হয়, আজাহারিরটা বেশি হয় না আমিরে জামাতেরটা বেশি হয়, আমিরে জামাতেরটা বেশি হয় নাকি ইল্লু পিঙ্কুদেরটা বেশি হয়। এগুলো নিয়ে যখন হই হুল্লোড় চলছিল, সারা দেশের মানুষ তখন ভাবা শুরু করলো যে এই সরকারের টাকার অভাব হবে না, এই সরকারের লোনের অভাব হবে না, সারা পৃথিবী ডক্টর মোহাম্মদ ইউনূসের পদতলে, ইত্যাদি ইত্যাদি সবকিছু। কিন্তু 4-5 মাস যেতেই আমাদের মোহ ভঙ্গ হয়ে গেল এবং আমরা দেখলাম যে ফেসবুকে যা হচ্ছে বাস্তবে তার উল্টো হচ্ছে, এবং 17 মাসে সারা বাংলাদেশের সর্বনাশ করে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদায় নিলেন এবং তার উপদেষ্টারা যেভাবে অবনত মস্তকে চলে গেলেন, এই
নির্মম বাস্তবতা থেকে যদি আমরা শিক্ষা না নেই, তবে আল্লাহর লানত আমাদের জন্য অপরিহার্য। সেক্ষেত্রে বর্তমান যারা ক্ষমতায় আছেন, তারা যে কাজগুলো করছেন, সেই কাজগুলো অতীতে যারা করেছে তারা আজ পর্যন্ত কেউ সফল হতে পারেনি। ফেসবুককে কেন্দ্র করে, সোশ্যাল মাধ্যমকে কেন্দ্র করে মব তৈরি করা যায়, অল অন এ সাডেন তাহরির স্কোয়ারে বিরাট জনসমাবেশ করা যায়, 3 থেকে 4 দিন বা 48 ঘন্টার মতো একটা সময় দেশকে উত্তেজিত রাখা যায়। এর বাইরে সামাজিক মাধ্যম দিয়ে অন দ্য লং রানে মানুষের যাকে বলা হয় মানে মস্তিষ্কে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করা যায় না, নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করা যায়। ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করার জন্য মূলধারার গণমাধ্যম লাগবে, এবং মূলধারার গণমাধ্যমের মধ্যে আবার পত্র-পত্রিকা লাগবে। এমনকি টেলিভিশনের যে খবরগুলো হয়, প্রামাণ্যচিত্রগুলো হয়, এগুলো মানুষ মনে রাখে না। কিন্তু ধরুন টাইম ম্যাগাজিনে একটা খবর ছাপা হলো, সেখানে তারেক রহমান সাহেবকে যে প্রডিগাল বয় বলা হলো, ওই প্রডিগাল বয়ের যে মানে বিস্তৃতি, ওটার যে গুরুত্ব, ওটার যে ওজন, এটা মার্ক জাকারবার্গ বা মানে তার সঙ্গীর সাথে যারা আছে ফেসবুকে সবাই মিলে 100 বছর চেষ্টা করলেও সেটা দূর করা সম্ভব নয়। কাজেই এখনো মানুষের মস্তিষ্ক নির্ধারণ করে কলম, এখনো মানুষের চিন্তাধারার বিবর্তন ঘটায় লেখালেখি, শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি, সেই জিনিসগুলো। এখানে ফেসবুক মানে এই জিনিসগুলো বেশি এটা কাজে আসে না। এনিওয়ে, যেহেতু যারা কর্তা ব্যক্তি তারা সেই কাজগুলো করে যাচ্ছেন মনের আনন্দে, তাদেরকে কিছুদিন করতে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তারা না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমি যত কিছু বলতে যাব না কেন উল্টোপাল্টা হয়ে যাবে। এখন আজকের যে শিরোনাম নিয়ে আলোচনা, সেই আলোচনার মূল ভিত্তিতে আসি, মূল পয়েন্টে আসি। সেটি হলো যে কোন কোন মন্ত্রী আগে বাদ পড়বেন। আমি প্রথমে বলে নিই যে এই যে মন্ত্রী পরিষদ হলো, প্রায় মানে উপদেষ্টার উপদেষ্টা মিলিয়ে, সরি আবার উপদেষ্টার আবার উপদেষ্টা বললে সবাই বলবেন যে আমাদেরকে উপদেষ্টা বলেছে, এটা না। ঠিক অ্যাকচুয়ালি বাংলা প্রচলিত কথ্য যে রীতি, এখানে রামশ্যাম, যদুমধু, লেদু গেদু, ধলামলা, কলা ছলা, এই জিনিসগুলো আমাদের দেশে চলে আসছে। এবং এই যে বাংলা, এই বাংলার যে জোড়া শব্দ, সেই জোড়া শব্দ থেকে আমরা মানে কেউ মুক্ত নই, বিযুক্ত নেই। সে যে যত শিক্ষিত হোক না কেন, নদ নদী, কল কল, ছল ছল, এই জিনিসগুলো চলে আসবে। তো সেক্ষেত্রে উপদেষ্টা, ফুফুদেষ্টা, এই জিনিসগুলো আমাদের দেশে এমনি নিজের অজান্তে চলে আসে, কাউকে ছোট করাও নেই, বড় করা নয়। তো যেটা বলছিলাম যে এখন যারা উপদেষ্টা হয়েছেন এবং যারা মন্ত্রী হয়েছেন, কেন হয়েছেন, কি কারণে হয়েছেন, আমি এটা অনেক ক্ষেত্রে বুঝতে পারি না। যেমন মির্জা আব্বাস সাহেবকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে মন্ত্রীর পদমর্যাদায়। তো তিনি তারেক রহমান সাহেবকে কি রাজনীতির উপদেশ দিবেন, এটা আমি বুঝি না। বিকজ মির্জা আব্বাস সাহেবের যে রাজনীতি আর তারেক রহমান সাহেবের রাজনীতি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে একেবারে উলট পালট। 2 নম্বর হলো যে এর মাধ্যমে যাকে বলা হয় মির্জা আব্বাস সাহেবকে কি খুশি করার চেষ্টা করা হলো? নট লাইক দ্যাট। তিনি আরো অপমানিত বোধ করবেন, প্রচন্ড অপমানিত বোধ করবেন। অর্থাৎ তাকে যদি কোনো মন্ত্রিত্ব না দেওয়া হতো, যে সংসদ সদস্য হিসেবে তিনি যতটা অপমান বোধ করতেন, উপদেষ্টা পরিষদের সদস্য হয়ে তিনি যখন ক্যাবিনেটে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীকে রাজনৈতিক উপদেশ দিবেন, যেটা কিনা প্রধানমন্ত্রী কোনোদিন তার কাছে চাইবেন না। আর মির্জা আব্বাস সাহেব এত বেকুব নন, তিনি স্বপ্রণোদিত হয়ে জনাব তারেক রহমান সাহেবকে উপদেশ দিতে যাবেন। ফলে কি হলো, এতে করে সমস্যা বাড়বে। অন্য যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, আমি একই পরিণতি তাদের সবার ক্ষেত্রেই মনে করছি। অর্থমন্ত্রীর মানে যিনি আছেন, রাজনীতির পরীক্ষ একজন মানুষ, অর্থনীতির ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ব্যাপারে যাকে বলা হয় ঘাঘু প্লেয়ার। তো আমির খসরু মাহমুদকে উপদেশ দিবেন রাশিদ তিতুমির, মানে এই কথা মানে বিশ্বাস করব আমি, অন্ততপক্ষে এই পর্যায়ে আমার জ্ঞান বুদ্ধি পৌঁছায় নাই। অথবা ধরুন যাকে বলা হয় এই 70 বছর বয়সে একটা দৌড় দিয়ে, লাভ দিয়ে যেখানে একজন মানুষ 4-5 ফিট উঁচে উঠে যান, এহসানুল হক মিলন, তো তিনি যখন একেবারে যুবক, সেই সময়টিতে সারা বাংলাদেশ তোলপাড় করে দিয়েছেন। এখনো তাকে সবাই হেলিকপ্টার মন্ত্রী হিসেবে
ডাকে। তো সেই হেলিকপ্টার মন্ত্রীকে উপদেশ দিবেন মাহাদি আমিন, মানে এটা রোজ কিয়ামতের আলামত। এটা কোনোদিন এটা হবে না। এটা নিয়ে যদি বাড়াবাড়ি হয়, আইদার মাহাদি আমিন চাকরি হারাবেন অথবা এহসানুল হক মিলন চাকরি হারাবেন, দুজনের একজন চাকরি হারাবেনই, একসাথে এটা চলবে না। এরপর জাহিদ, ডক্টর জাহিদকে উপদেশটা নেওয়া হয়েছে। খোলামেলা বলতে এটা কেন নেওয়া হলো, জাহিদ শিক্ষিত, ভালো কথা বলেন, আমার সাথে খুবই ভালো সম্পর্ক, কিন্তু এটা কেন নেওয়া হলো? রুমিন ফারহানাকে রাগিয়ে দেওয়ার জন্য, নাকি মাহমুদুর রহমান মান্নাকে রাগিয়ে দেওয়ার জন্য, নাকি সত্যিকার অর্থে ডক্টর জাহিদের সঙ্গে দীর্ঘদিন থেকে জনাব তারেক রহমানের সাথে সম্পর্ক ছিল এবং জাহিদের বুদ্ধিতে তারেক রহমান সাহেব আজকের এই পর্যায়ে এসেছে, হোয়াট এভার মেবি। তো এরকম অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু মন্ত্রী পরিষদের ভিতরে বাইরে সমাজে আলোচনা করা হচ্ছে যে কেন এবং কি কারণে এই উপদেষ্টা নিয়োগ করা হলো, আর মন্ত্রীদের মধ্যে ওকে কেন মন্ত্রী দেওয়া হলো, ওকে কেন মন্ত্রী দেওয়া হলো, ওকে কেন ওই মন্ত্রণালয় দেওয়া হলো, এই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এখন মন্ত্রীদের মধ্যে আমি নাম বলবো না, যে কয়েকজন মন্ত্রী আছেন তাদের মধ্যে বেশ কয়েকজন ইতিপূর্বে 2001 থেকে 2006 পর্যন্ত ছিলেন এবং ওই সময় তারা অথর্ব মন্ত্রী ছিলেন, অযোগ্য ছিলেন, দুর্নীতিবাদ ছিলেন এবং তাদের নৈতিক যে চরিত্র, সেই চরিত্র বিএনপি সব মানুষ জানে যে এরা হাতের কাছে যা পাবে, হাতের কাছে কালা ধলা মানে কোনো কিছু বাদ নেই, হাতের কাছে যা পাবেন তাতেই একটা টিপ মারতে হবে, তাকেই একটু টান দিতে হবে এবং সেখান থেকে কিছু নিতে হবে। এদের সব অভ্যাসই আছে মাশাল্লাহ। এই মানুষগুলো এই বুড়া বয়সে, যারা এই যৌবনকালে এই কাজগুলো করেছেন, যেখানে কোনো সফলতার ছাপ নেই, এই বুড়ো বয়সে তারা কি করবেন, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। ফলে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বটে, কিন্তু লং রানে এরা সফলতা দেখাতে পারবেন তো নাই, উল্টে ফেলে সরকারকে এমন একটা জায়গাতে ফেলে দেবে যে সেখান থেকে সরকার আর উঠতে পারবে না। আপনি দেখুন যে প্রথম দিকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস উইদিন 3 মাসের মধ্যে তিনি ঘাটাঘাট মন্ত্রী পরিষদটা বা উপদেষ্টা মন্ডলী চেঞ্জ করে নিতেন। যে সমস্ত উপদেষ্টা মন্ডলী একটু বেশি বুঝেছিল, যারা তার মুখের উপর কথা বলতো, তাদেরকে বাদ দিয়ে তিনি যদি নতুন নিতেন, আজকে এই অবস্থা তাকে যেতে হতো না। সামনে লিখে রাখেন, তার পরিষদে যারা লোকজন আছে সবাইকে ঝক্কি ঝামেলা পোহাতে হবে, সবাইকে দুদকের বারান্দায় ঘুরতে হবে, কোর্ট কাছারিতে আবার তাদেরকে যেতে হবে এবং তাদের প্রতিষ্ঠান সমূহ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যা কিছু করছে সব জায়গাতেই বিপত্তিতে পড়তে হবে। এরশাদ দীর্ঘদিন টিকে ছিলেন, এর কারণ হলো এরশাদ পোশাক পাল্টানোর মতো করে মন্ত্রী পরিষদ পাল্টাতেন। সকালবেলা মন্ত্রীরা মানে ঘুম থেকে উঠতেন এই ভয় যে তাদের মন্ত্রিত্ব আছে কিনা। ফলে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যাবিনেট তিনি সবসময় চালিয়েছেন, তার ক্যাবিনেট সবচেয়ে অ্যাক্টিভ ছিল। তো সেটা যদি তারেক রহমান সাহেব ফলো করেন, তাহলে এই বর্তমান যারা ঢুকেছেন তাদের আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। প্রতিটি মুহূর্তে এটা পরিবর্তন হতে পারে। আর যদি তিনি স্থির থাকেন যে আমি যেটা করেছি সেটাই ফাইনাল, ভালো করুক মন্দ করুক শেষ পর্যন্ত আমি যতদিন আছি এরা থাকবে, তাহলে তার পরিণতিও ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো হবে, এর বাইরে অন্য কোনো কিছু যাবে না। একই অবস্থা দেখুন শেখ হাসিনা কিছু কিছু ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেননি। তিনি সৈয়দ আবুল হোসেনকে বাদ দিয়েছেন, কিন্তু যখন বাদ দেওয়ার দরকার ছিল তখন দেননি, আর যখন দিয়েছেন তখন তাকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তার কয়েকজন উপদেষ্টা ছিলেন, মশিউর রহমান, তার উপদেষ্টা ছিলেন এসটি ইমাম পুরো প্রশাসনকে তছনছ করে ছেড়ে দিয়েছে, আর মশিউর রহমান কাস্টম, বন্ড, তারপর শেষে এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক তছনছ করে ছেড়ে দিয়েছে, অর্থ উপদেষ্টা ছিলেন। এর বাইরে সালমান এফ রহমান বাণিজ্য উপদেষ্টা ছিলেন। কি করেছে আপনারা সবাই জানেন। তার আইনমন্ত্রী, যে কজন আইনমন্ত্রী, ইট ওয়াজ এ ব্যাড চয়েস। মানে উনি প্রথম থেকে যে কজন আইনমন্ত্রী নিয়েছেন এবং কেন মন্নুজান সুফিয়ানকে, সাহারা খাতুনকে তার মন্ত্রী বানাতে হবে। তো এই জিনিসগুলো তার একটা ভিতরে অহমিকা বোধ জন্ম নিয়েছিল যে তিনি যাকে হাত দিবেন তার মাথায় সোনা ফলবে। এখন মন্ত্রী এমপি হয়েছে ধানমন্ডি থেকে ফজলে নূর তাপস, হি ওয়াজ এ জেন্টলম্যান, ব্যবসা বাণিজ্য করতেন, তারপর শেষে উকালতি করতেন, ভালো ছিল। এখন সেখানে ধানমন্ডি থেকে এনে তাকে সিটি কর্পোরেশনে মেয়র বানাতে হলো, তার ভাই পরশকে একেবারে অরাজনৈতিক একজন ভদ্রলোক তাকে যুবলীগের চেয়ারম্যান বানাতে হলো। এই জিনিসগুলো অন দ্য লং টার্ম আওয়ামী লীগের সর্বনাশ করেছে। একই অবস্থা যদি বিএনপি করে, আওয়ামী লীগের যে পতনের কারণগুলো তাদেরকে মূল্যায়ন করতে হবে,
2001 থেকে 2006 তাদের পতনের মূল কারণগুলো কি ছিল এবং ওই সময়টাতে যে বদনামগুলো হয়েছে, একটা বদনামও কিয়ামত পর্যন্ত বিএনপি মুছতে পারবে না। যতই চেষ্টা করুন তারেক রহমান সাহেব, তিনি হঠাৎ করে যেমন রাজু জেন্টেলম্যান বান গিয়া, এই জিনিসগুলো তিনি করতে পারবেন, কিন্তু পান থেকে চুন খসলে লোকজন তাকে আবার সে আগের জায়গাতে ফিরিয়ে নিয়ে আসবে। এই বাস্তবতা মেনে নিয়ে তিনি যদি মনে করেন যে লোকজন আমাকে এটা জানেন, ফর্মে আমাকে যারা অপছন্দ করেন তা আমাকে এই কথাগুলো বলেন। তো আমার সম্পর্কে যেমন যারা মন্দ কথা বলেন, আমি প্রত্যেকটা মুহূর্তে সেটা স্মরণ করি, এবং যারা আমাকে মন্দ বলেন তাদের কাছে আমি কখনই ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করিনি। আমি ধরে নিই যে তারা এই কাজ করবি, মন্দ করবি, তাদেরকে খুশি করার জন্য আমি কোনো কাজ কখনো করি না। আমি শুধুমাত্র যে কাজগুলো করি আমাকে যারা পছন্দ করেন তাদের জন্য। কিন্তু এখন সরকার যে কাজগুলো করছে, তাদেরকে যারা সমালোচনা করছে, ছোট মনে করছে, অযোগ্য মনে করছে, তাদের কাছে সে কৃতিত্ব এবং মহত্ব দেখাতে গিয়ে কিন্তু বিপদে পড়ছে। এবং একই ভুল কিন্তু বঙ্গবন্ধু করেছিলেন। বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাকে বলতেন অশিক্ষিত, লেখাপড়া জানেন না, গ্রাম থেকে আসছে, গিয়েও 2 কলম লিখতে জানে না। তো এই জন্য তিনি যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, এটা তার জন্য বিপর্যয় ডেকে নিয়ে আসছে। একই অবস্থা কিন্তু এরশাদ সাহেবও করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করার জন্য তিনি চেষ্টা করেছেন। এটা তার জীবনের অনেক কলঙ্ক। নতুন বাংলা ছাত্র সমাজ, আবার তিনি যখন সেই নতুন বাংলা ছাত্র সমাজকে বন্ধ করে দিলেন, ওটার মাধ্যমে তার আবার পতন শুরু হয়ে গেল। এরকম অনেক কিছু আছে। এখন আবার সেই খাল কাটা শুরু করতে হবে, আবার সেই ফ্যামিলি কার্ড শুরু করতে হবে। এখন ফ্যামিলি কার্ডের টাকা কই? সরকারকে তো এমনি দেনাগ্রস্ত রাষ্ট্র, তো সেখানে ফ্যামিলি কার্ডের জন্য টাকা তো সরকারকে ইনকাম করতে হবে, আগে আয় করতে হবে, তারপর ব্যয় করতে হবে। এবার এখানে টাকা ছাপিয়ে অন্য গুরুত্বপূর্ণ ফান্ড থেকে টাকা এনে বা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এনে আপনি ফ্যামিলি কার্ড চালু করলেন, দেখানোর জন্য যে আমি পারি। কিন্তু আলটিমেটলি এই জিনিসগুলো তো অন দ্য লং রান আপনি চালাতে পারবেন না। তো এই বিষয়গুলো নিয়ে দেখবেন যে একটা সময় মন্ত্রীদের মধ্যে, ক্যাবিনেটের মধ্যে, উপদেষ্টাদের মধ্যে যে বিবাদ এবং বিসংবাদ শুরু হবে, এবং একে অপরকে দোষারোপ করার সংস্কৃতি যখন শুরু হবে, তখন সারা বাংলাদেশে বিএনপির মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, কোলাহল, চাঁদাবাজি, মাস্তানি, এগুলো জ্যামিতিক হারে বাড়তে থাকবে। আর তখন কি হবে? অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। 8 জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে, কিন্তু যাদের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে আপনি যদি তালিকাটি দেখেন, আপনি একটা জিনিস খুব সহজে বুঝতে পারবেন। যাদেরকে 2-3টি করে মন্ত্রণালয় দেওয়া হয়েছে, তাদের মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে এনেছে। এই সরকার শপথ নিয়েছে 17ই ফেব্রুয়ারি, এবং সরকারের যে মন্ত্রিসভা তারাও শপথ নিয়েছে 17ই ফেব্রুয়ারি, এবং 18ই ফেব্রুয়ারি কে কোন মন্ত্রণালয় পাচ্ছে সেই দায়িত্ব বন্টন করা হলো, এবং 18ই ফেব্রুয়ারি থেকে তারা কাজ শুরু করেছেন। 4 তারিখে এসে এই সরকার 8 জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বন্টন করেছে। মাত্র 15 দিনে কি এমন ঘটেছে যার কারণে এই প্রতিমন্ত্রীদের দায়িত্ব কমিয়ে আনা হয়েছে, কিংবা তাদের এই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে? কি এমন ঘটনা ভিতরে ঘটেছে সেটা নিয়ে আলাপ করব। এবং আসলে কি সরকার কিংবা সরকারের শীর্ষ পর্যায়ে এই প্রতিমন্ত্রীদের উপর অখুশি কিনা, সেটার কারণেই কি এই পরিবর্তন আনা হয়েছে কিনা সেটা নিয়েও আলাপ করব। এবং এর মধ্য দিয়ে কিছু ভ্যাকুয়াম তৈরি হয়েছে, যেমন অর্থ মন্ত্রণালয়ে এখন কোনো প্রতিমন্ত্রী নেই, সেখানে কি নতুন কোনো প্রতিমন্ত্রী আসবে কিনা, আরও 2-1টি মন্ত্রণালয় এখন প্রতিমন্ত্রীহীন হয়ে পড়েছে, সেগুলোতে কি প্রতিমন্ত্রী আসবে কিনা সেটা নিয়ে আলাপ করব। আগে আমি দেখি কাদের কাদের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। আপনি যদি নামগুলো দেখেন, একেবারে যাদেরকে নিয়ে মন্ত্রিসভায় আসতে পারেন আগ্রহ ছিল এবং নানান আলোচনা হচ্ছিল, সেই সব লোকদেরই আমরা দেখলাম যে এই দায়িত্ব পুনর্বন্টন করা হলো। প্রথমে যদি আমি দেখি, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়, এই 3টি, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, এই 3টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ শরীফুল আলম। তাকে এখন বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে শুধুমাত্র বস্ত্র ও পাট, এই 3টা মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে দুর্বল মন্ত্রণালয় যেটা, সেটার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। তার মানে এই সরকার ইতিমধ্যেই বুঝে গেছে তিনি আসলে 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সক্ষমতা নেই, কিংবা তার বিরুদ্ধে এমন কিছু উঠে এসেছে যার কারণে তাকে 2টা মন্ত্রণালয় কমিয়ে এই
একটা মন্ত্রণালয়ে রাখা হয়েছে। এখন দেখেন এর মধ্যে দিয়ে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় প্রতিমন্ত্রীহীন হয়ে পড়েছে। কিন্তু আমরা দেখেছি জনাব রুহুল কবির রিজভী যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপদেষ্টা হয়েছেন, তাকে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টাও করা হয়েছে। তিনি রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবেও থাকছেন। এখানে গ্যাপ পূরণ হইলেও বাণিজ্য মন্ত্রণালয়ের গ্যাপটা পূরণ হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী তিনিও বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, অর্থাৎ একেবারে বড়সড় চাপে পড়ে গেছেন। এখন আসি কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়। এই তিনটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। খুব আগ্রহ করে তাকে তিনটি মন্ত্রণালয় দেওয়া হয়েছে, কিন্তু এখন শুধুমাত্র তাকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে রাখা হয়েছে। এই তিনটা মন্ত্রণালয়ের মধ্যেও সবচেয়ে দুর্বল মন্ত্রণালয়, যেটা অপেক্ষাকৃত খুবই গুরুত্বপূর্ণ, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। কিন্তু আপনি যখন কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে তুলনা করবেন, তুলনামূলকভাবে ওই দুটার সমপর্যায়ের না আর কি, কিছুটা অপেক্ষাকৃত দুর্বল মন্ত্রণালয় বলা যায় আর কি কাজের দিক দিয়ে। সেই জায়গা থেকে তাকে এখন শুধু মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সড়ক পরিবহন মন্ত্রণালয় মূলত এখানে সাপল করা হয়েছে। আমরা জানি সড়ক পরিবহন, রেলপথ, তারপরে আপনার নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, মন্ত্রীর দায়িত্বে রয়েছেন শেখ রবিউল আলম। তাকে দুজন প্রতিমন্ত্রীও দেওয়া হয়েছে, একজন হলেন হাবিবুর রশিদ আর একজন হলেন রাজীব আহসান। এখানে মূলত ভাগ করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে হাবিবুর রশিদকে, এবং রাজীব আহসানকে নৌ পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দুজনের বিষয় মূলত রবিউল আলমের উপর চাপ কমানোর জন্য এই দুজনকে বিশেষ এই দুটি করে জায়গায় অ্যাসাইন করা হয়েছে। তারা স্পেশালি এইগুলোতেই ফোকাস থাকবেন বা এগুলোতেই কাজ করবেন। আরেকটি দেখেন, আমি আগেও এই বিষয়টি নিয়ে সমালোচনা করেছি যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব কিংবা প্রতিমন্ত্রীর দায়িত্ব কেন জোনায়েদ সাকিকে দেওয়া হয়েছে, তিনি কি সেই অর্থে কি অর্থনীতিবিদ কিনা। কিন্তু এখন দেখলাম তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে তিনি থাকছেন। জোনায়েদ আব্দুর রহিম সাকি, তাকে এখন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন না তিনি, তাকে শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এটাও তার জন্য উপযোগ্য মন্ত্রণালয় নয় বলে আমি এখনো মনে করি। তারপরেও তিনি একজন রাজনীতিক হিসাবে হয়তো এই বিষয়ে পরিকল্পনা কিংবা সরকারকে সহায়তা করতে পারবেন কিংবা কাজ করতে পারবেন। এখন অর্থ মন্ত্রণালয়ে এখন কোনো প্রতিমন্ত্রী নেই। আপনি যদি অর্থ বিভাগটা এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে যদি দেখেন, অর্থমন্ত্রী হলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি সে অর্থে অর্থনীতিবিদ নন। তারপরে গভর্নর যিনি মুস্তাকুর রহমান, যিনি সেই অর্থে বাংলাদেশের একেবারে টপ 10 জনের একজন অর্থনীতিবিদ নন। শুধুমাত্র তারেক রহমানের উপদেষ্টা যিনি রয়েছেন রাশেদ আল মাহমুদ তিতুমির, তিনি অর্থনীতিবিদ এবং অর্থনীতি শিক্ষক, অর্থনীতি বোঝেন। এই ব্যতীত এখানে আর আহামরি কিন্তু অত বড় সড়ো কোনো নাম নেই। অর্থাৎ এখানে একজন প্রতিমন্ত্রী আসতে পারেন, সেটা কে হইতে পারেন সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ফারজানা শারমিনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর আপনি যদি দেখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নুরুল হক নূর, তাকে এখন শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ববি হাজ্জাজ, তাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে এখন শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তো এটার মধ্যে দিয়ে একটা বার্তা আছে। বার্তাটা কেমন? ওই যে এক মন্ত্রীর অধীনে যে 3টা মন্ত্রণালয়, প্রতিমন্ত্রীকে একটা সাইড করে দিয়ে তিনি ওই মন্ত্রণালয়ে স্পেশালি ফোকাসড থাকবেন। তবে এর বাইরেও একটা বার্তা আছে। বার্তাটা কেমন? এই সরকার গঠিত হলো মাত্র 15 দিন হইল, মন্ত্রিসভা গঠিত হয়েছে 15 দিন, মন্ত্রিসভা কাজ করছে 15 দিন। তারেক রহমান প্রথমেই একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, ভেতরে, এটা প্রকাশিত না, যে এই মন্ত্রীদেরকে 15 দিন দেখবেন। 15 দিনে যার এফিসিয়েন্সি যেমন সেই অনুযায়ী তিনি দায়িত্ব বন্টন করবেন। সেই জায়গা থেকে তিনি যা দেখতে পেয়েছেন, তার অ্যাসাইন করা লোকেরা যেভাবে দেখেছেন, অবজার্ভ করেছেন এই 15 দিনে কীভাবে আসলে কাজ করছেন, সেগুলো দেখেই তিনি এই দায়িত্ব পুনর্বন্টন করেছেন। এমনকি এমন কথাও উঠছে যে এই মন্ত্রীদেরকে আসলে, এই প্রতিমন্ত্রীদেরকে যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আসলে অনেকেই ওগুলো করতে সে অর্থে সক্ষম নন। সেই জায়গা থেকেও তাদেরকে তাদের কর্মের পরিসর কমিয়ে আনা হয়েছে। একেবারে স্পেসিফিক একটা মন্ত্রণালয়, যেখানে মনে হচ্ছে যে তিনি সেই
সেখানে পারতে পারেন তাকে সেখানে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন মন্ত্রী পরিষদের কাউকে যদি সরিয়ে দেওয়া হয়, প্রতিমন্ত্রীদের কাউকে যদি সরিয়ে দেওয়া হয়, এটা চরমভাবে বিতর্কিত হবে। কেননা মাত্র 15 দিন আগে আপনি বুঝেছেন এই লোকটি আপনার মন্ত্রণালয়টি চালাইতে পারবে, এখন যদি আপনি সরিয়ে দেন এটা নিয়ে বিতর্ক উঠবে। সেই জায়গা থেকে এখন দায়িত্ব পুনর্বন্টন করে এক ধরনের তারাও যেন এফেক্টিভলি এখানে কাজ করতে পারে সেই সব বিষয়ে এক ধরনের নিশ্চয়তা বা হচ্ছে সরকারের জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করছে, যাতে তাদের থেকে তাদের সর্বোচ্চটা বের করে আনতে পারে। পাশাপাশি আমি যতটুকু জানতে পেরেছি সোর্সের মধ্য দিয়ে, যে জনাব তারেক রহমান একটা মন্ত্রিসভা তো তৈরি করেছেন 49 জনের, যার মধ্যে অনেকেই অনভিজ্ঞ এবং নতুন। এর মধ্যে 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। সেই জায়গা থেকে তিনি মূলত এই মন্ত্রীদেরকে অবজার্ভ করার জন্য কিছু লোককে অ্যাসাইন করেছেন এবং তাদেরকে রিপোর্ট দিতে বলেছেন, এবং তিনি তাদেরকে অবজারভেশনে রেখেছেন কে কেমন কাজ করছেন, যেটা অনেকটা ছায়া মন্ত্রিসভার মতো। কিন্তু 50 জনের পেছনে 50 জন লোক নেই, কিন্তু এমন কিছু লোক তারেক রহমান অ্যাসাইন করেছেন, যেটা জানা যাচ্ছে যে আসলে এই মন্ত্রীদেরকে অবজার্ভ করা হবে, পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে তারা কাজ কিভাবে করছে, সেভাবে তাদেরকে অবজার্ভ করা হবে এবং তাদের কর্মে কোনো ভুল পাওয়া যাচ্ছে কিনা সেগুলো জনাব তারেক রহমানকে রিপোর্ট করবেন। এরকম কথাবার্তা কয়েকটি সোর্স থেকে শোনা গেছে। যদি এটা হয়ে থাকে হয়তো বা এটা ভালো, কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে মন্ত্রীদের কাজ করার ক্ষেত্রে একটা বাধাও থাকতে পারে। কিন্তু আমি মনে করি যে এটা সরকারের দিক থেকে যে এরকম যে অবজার্ভ করা বা দেখা যে হচ্ছে মন্ত্রীরা আসলে কতটা এফিশিয়েন্টলি কাজ করছেন এবং সেটা পারছেন কিনা ঠিকঠাকভাবে করতে, আসলেই তিনি ওই মন্ত্রণালয় চালানোর মতো যোগ্য ব্যক্তি কিনা, সেসব নিয়ে কিন্তু এক ধরনের রিপোর্ট পাবেন আর কি এই সরকারের উচ্চ পর্যায়ে। মানে হচ্ছে এই মন্ত্রীদেরকে অবজারভেশনে রেখে তিনি আসলে বুঝতে পারবেন আসলে তাদেরকে দিয়ে কাজটা হবে কিনা, যেটা তার প্ল্যান যেটা বা যেভাবে তারা কাজ করতে চাচ্ছে সরকার, সেগুলো করতে পারবেন কিনা সেই বিষয়ে মোটামুটি এক ধরনের তথ্য তিনি পেতে পারেন। এখন আরেকটি প্রশ্ন হলো, জনাব তারেক রহমান কি আসলে এই প্রতিমন্ত্রীদের উপর কি অখুশি কিনা, যাদের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে কিংবা যাদের দায়িত্ব কমিয়ে আনা হয়েছে? এটার বিষয়ে এখনো কনক্রিট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, আরো কিছুদিন দেখতে হবে। জনাব তারেক রহমান একটা টাইম ফ্রেম ধরে ধরে আগাচ্ছেন যে এই সময়টা এতদিন ধরে দেখবেন, যেমন প্রথম 15 দিন দেখেছেন এবং 15 দিনে যাদেরকে মনে হয়েছে যেখানে অ্যাসাইন করা দরকার তাদের দায়িত্বগুলো সফল করা হয়েছে। এখানে হয়তো তাদের মিস্টেক থাকতে পারে প্রতিমন্ত্রীদের, যার কারণে সফল করা হয়েছে, অথবা তাদের উপর চাপ বেশি হয়ে যাচ্ছে সেই কারণেও সফল করা হতে পারে, অথবা তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই কিছু কথা হয়তো শুনে ফেলেছেন সেটার কারণেও হইতে পারে। আমি বলছি না যে এগুলোই তথ্য, তবে এই কারণগুলো যে কোনো একটি কারণে কাউকে কাউকে সফল করা হয়েছে এবং অথবা দায়িত্ব কমিয়ে আনা, মন্ত্রীদের উপর চাপ কমানো বা একটা স্পেসিফিক জায়গায় হচ্ছে তাকে দায়িত্ব দেওয়ার জায়গা থেকে হয়তো এগুলো করেছেন। কিন্তু আসলে এই 15 দিনে এরকম একটা পুনর্বন্টন বা দায়িত্বের পরিবর্তন করাটা আসলে এটা খুবই সিগনিফিক্যান্ট। বাংলাদেশের সরকারে এটা আসলে খুব অহরহ দেখা যায় না, কোনো সরকারই এত দ্রুত আসলে এই পরিবর্তনগুলো করে না। তো দেখা যাক আসলে পরবর্তী টাইম ফ্রেমটা কতদিন এবং কতদিন পরে আবার আরেকটা সাফল আসে। আমার মনে হয় সম্ভবত সময়টা খুব বেশি না, তিনি হয়তো সরকার যেদিন শপথ নিয়েছে সেখান থেকে সম্ভবত 3 মাস পার হইলে আরেকটি সাফল হয়তো হতে পারে। তিনি হয়তো ভালো করে অবজার্ভ করবেন আর আসলে এই মন্ত্রী প্রতিমন্ত্রীরা কিভাবে কাজ করছেন এবং তাদের কাজের এফিসিয়েন্সি কেমন সেগুলো দেখে তিনি আসলে পরবর্তী সিদ্ধান্তটা নেবেন। এবং আমার কাছে মনে হচ্ছে এই পুনর্বন্টন বা এই সফলটা দেখা মনে হচ্ছে আরো কয়েকজন প্রতিমন্ত্রী কিংবা পূর্ণমন্ত্রী এই মন্ত্রী পরিষদে ইনক্লুড হতে পারেন।